আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। ভাষা সংগ্রামী প্রাবন্ধিক ও রবীন্দ্র তত্ত্বাচার্য আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার সকাল 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি প্রেমীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানান। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শহীদ মিনারে পৌঁছালে মুহূর্তেই সেটি ঘিরে ধরেন উপস্থিত জনতা। শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালের ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হবে বলে জানিয়েছে আহমদ রফিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শোক যাত্রার মাধ্যমে মরদেহ নেওয়া হবে হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন। গত বৃহস্পতিবার রাত 10:12 বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমদ রফিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ইলিশে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার 3 অক্টোবর দিবাগত রাত 12টা থেকে দেশের নদ-নদী ও সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার প্রথম দিন শনিবার 4 অক্টোবর সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অভিযান সফল করতে নৌ পুলিশ ও কোস্টগার্ড মাঠে কাজ করছে। সকাল থেকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও মৎস্য বিভাগের কর্মকর্তারা নদীতে মহড়া দিচ্ছেন। কোথাও ইলিশ ধরার নৌকা বা ট্রলার দেখা গেলে সঙ্গে সঙ্গে অভিযান চালানো হচ্ছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী রাজবাড়ী জেলায় পদ্মা নদীর অংশ রয়েছে প্রায় 57 কিলোমিটার। এছাড়া গড়াই, হরাই ও চন্দনা নদীও এ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলায় প্রচারণা চালানো হচ্ছে। জেলে পল্লীগুলোতে লিফলেট বিতরণ ও নদী তীরবর্তী এলাকায় মাইকিং এর মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে। এই সময় কাজ না থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকার 25 কেজি করে ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছে। গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, গাজায় যুদ্ধাবসানের জন্য ইসরায়েলি বাহিনী প্রস্তুত রয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধের অবসানে 20 দফা সম্বলিত একটি নতুন প্রস্তাব দেন। ইসরায়েল আগেই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। শুক্রবার গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও প্রস্তাবে সম্মতি জানায়। হামাসের হাই কমান্ড এক বিবৃতিতে জানায়, তারা ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করতে রাজি। এরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ ও সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান। কিছুক্ষণ পর নেতানিয়াহুর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসানে প্রেসিডেন্ট ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন তার প্রাথমিক ধাপ বাস্তবায়নের জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত। সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তি বিস্তৃত হয়ে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার 3 অক্টোবর দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও উল্লেখ করেন, যদি এই চুক্তিতে আরও দেশ যুক্ত হয় তবে এটি একটি নতুন ন্যাটোতে রূপ নিতে পারে। তার ভাষায়, আল্লাহ চাইলে পাকিস্তান 57 মুসলিম দেশকে নেতৃত্ব দেবে। গত মে মাসে ভারতের সঙ্গে 4 দিনব্যাপী সংঘর্ষের প্রসঙ্গ টেনে ইসহাক দার বলেন, যদি তখন এই চুক্তি কার্যকর থাকত তবে পাকিস্তানে ভারতের হামলাকে সৌদির ওপর হামলা হিসেবেও বিবেচনা করা হতো। এর আগে গত 17 সেপ্টেম্বর সৌদি রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক এই সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়, সৌদি আরব বা পাকিস্তানের উপর অন্য কোনো দেশ হামলা চালালে সেটিকে উভয়ের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এর মাধ্যমে কার্যত সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে এসেছে। যদিও দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি হামলার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার 28 সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো কাম্বেসেস। 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি সর্বশেষ 2022 সালের জুনে আর্জেন্টিনার হয়ে একমাত্র ম্যাচ খেলেছিলেন। 28
২৭ বছর বয়সী মোরেনো বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলছেন। আগামী 10 অক্টোবর ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ভেনেজুয়েলার বিপক্ষে, গত 13 অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এবার ক্রিকেটের খবর। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে বড় অবদান রেখেছেন নুরুল হাসান সোহান। তার ইনিংসের পাশাপাশি দলীয় পারফরম্যান্সেও মুগ্ধ হয়েছেন আফগানিস্তানের ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালকে 4 অক্টোবর আমরা আজকের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। কি ঠিক করেছি, কোথায় ভুল করেছি। ফিল্ডিংয়ে ভালো করেছি, আজকে ভালো লড়াই করেছি, বোলিংয়েও চেষ্টা করে গেছি। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, তারাও প্রতিরোধ করে গেছে। ভালো দল, তারা দারুণ এক্সিকিউট করেছে, তারা অনেক আত্মবিশ্বাসী ছিল। আমরা সেখানে পিছিয়ে ছিলাম। নিশ্চিত করতে হবে শেষ ম্যাচে যেন আমরা ভালো করতে পারি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।